রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ। বাংলার ভোট যুদ্ধে আপনাদের সকলকে স্বাগত। শুধু সরকার নির্ধারণ নয়, ভবিষ্যৎ নির্ধারণের এই ভোট আপনার আগামীর দিন স্থির করে দেবে আপনারই ভোট। এখনো পর্যন্ত মোটের উপর যা খবর পাচ্ছি, ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। সকালবেলায় বুথের সামনে লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। ভোট গ্রহণ শুরু হবার বেশ খানিকক্ষণ আগে থেকেই কিন্তু বুথের সামনে লম্বা লাইন লক্ষ্য করা গেছে। আর এবারের নির্বাচন একটু হলেও আলাদা, অন্তত নিরাপত্তার নিরিখে যদি বলি। ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশের আগে এক দফায় তাদের পরিচয়পত্র যাচাই হচ্ছে এবং পরবর্তীতে ভিতরে গিয়ে আরও একবার যাচাই হচ্ছে। পাখির চোখ ভবানীপুর, কেন বলো তো? অবশ্যই পাখির চোখ তো ভবানীপুর, মানে ভবানীপুরকে কেন্দ্র করে যে তুমি ধরো একটা যে প্রার্থী নিজের জায়গা ছেড়ে এইখানে ভবানীপুরে এসে দুই জায়গায় দাঁড়িয়েছে যে এখানটা হারাতে হবে, এবং ভবানীপুরে যে এসআইয়ের যেভাবে নাম্বার দেখেছে তা এই কিছুদিন আগে একটা তুমি দেখলে যে প্রচার নিয়ে উত্তেজনা হয়েছে। না, এটা আমি বলতে কি যতটা উদ্বেগে ছিলাম, প্রথম দফাটা কিন্তু ভালোই কেটে গিয়েছে। কিন্তু প্রথম দফা ভোটের দিনই বলছিলাম যে মনে হচ্ছে সকাল দেখে যদি দিনের একটা আভাস পাওয়া যায় তাহলে প্রথম দফা ঠিকই ছিল, কিন্তু দ্বিতীয় দফা জয়নুল দা চিন্তায় ফেলছে। কারণ সকাল থেকেই কর্মীদের মধ্যে এক দলের সঙ্গে আরেক দলের সংঘর্ষ নজরে এলো। বিশ্বাস আছে যে হয়েছে না, এটা কিন্তু কড়া হাতে দমন করে দেবে। এটা এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো, আমার মনে হয় এটা বাড়বে না। কারণ যে সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী আছে তাদের যেভাবে হয়, তারা কিন্তু এই ঘটনাটা খুব তাড়াতাড়ি রুখে দেবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে। যাই হোক, কোনো প্রাণহানির ঘটনা ঘটবে না, এটা কামনা করব। তবে সকাল থেকে যেরকম খবর আসছে একটু একটু করে আপনাদের জানাতে শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায় বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন, পরিদর্শন করছেন, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন। এবং যে খবর আমি পেয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভোটদান করে নিশানা করেছেন কমিশনকে। তিনি যে কথা বলছেন সাংবাদিকদের মুখোমুখি এসে, তা হলো যে চৌঠামে বিজেপির আসন সংখ্যা 50-এর নিচে নেমে আসবে। এবং মানুষের উপর আমার আস্থা আছে, যেভাবে বাংলার মানুষ নির্যাতিত হয়েছেন তার প্রতিফলন কিন্তু দেখা যাবে 4 মে ফল প্রকাশের পর। ভবানীপুরে তিনি ভোট দিয়েছেন, খিদিরপুরে শুভেন্দু অধিকারী গিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যেভাবে ভোট গ্রহণ চলছে তা দেখে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালেই জানিয়ে দিয়েছিলেন যে বুথে বুথে ঘুরবো, পরিস্থিতি খতিয়ে দেখব, তেমনটাই কিন্তু চলছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে কি, একটু আগে তুমি সৌজন্যের কথা বলছিলে জয়নুল দা, আমরা খবর পাচ্ছি যেটা, যে সুজন চক্রবর্তী তিনি ভোট দেওয়ার পর বাইরে বেরিয়ে এসে তৃণমূল কর্মীদের সঙ্গে খোঁজ গল্প করেন। এটা কিন্তু এটাই একটা ভালো ছবি বলবো, যে এটাই হওয়া উচিত। আমি তোমায় বলি, মধ্যমগ্রামেও বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী আমি দেখছিলাম, তারা যখন তোমার নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন সেই সময় বেরিয়ে এসে একজন অপরজনের খোঁজ নিচ্ছেন, একজন ডাব খাওয়াচ্ছেন, আরেকজন বলছেন যে রোদে রোদে এতটা ঘোরা ঠিক নয়। বিষয়টা হচ্ছে, রাজনীতিটা যদি এই রকমটা হতো এর থেকে ভালো আর কি হতো বলতো? এটাই তো হয়। দেখো, আমরা সেরকম পরিমণ্ডলে মানুষ হয়েছে, কিন্তু যে আমরা সেই পরিমণ্ডলে বিভিন্ন দল ছিল, কংগ্রেস ছিল, সিপিএম ছিল, আমরা দেখেছি সেরকমভাবে সেটাই আমরা রাখতে চাই। কিন্তু এখানে আমি যত দিন যাচ্ছি ইদানিং যেন মনে হচ্ছে শত্রু সেই একটা সময় তৈরি হয়ে চলে, যে ওর সঙ্গে ওই বাড়িতে বিয়ে দেওয়া যাবে না, ওর সঙ্গে কথা বলা যাবে না। এর জন্য তো রাজনীতিকরা অনেকখানি দায়ী। দেখো, যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন আপনি বা আপনারা, তাতে করে মানুষ বিভ্রান্ত হচ্ছে, সহিংস হয়ে উঠছে। এবং এরই পরিণতিতে হিংসাত্মক যে ঘটনা, তাতে জখম হওয়া, প্রাণ যাওয়া, এই সমস্ত বিষয়গুলো ঘটে। আজকে সকাল থেকে যেটা লক্ষ্য করা গেছে, বারুইপুরে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে, হারাল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় 46 নম্বর বুথে ইভিএম বেশ কিছুক্ষণ খারাপ থাকে এবং পরে পরিস্থিতি পরিবর্তিত হয়, ইভিএম পরিস্থিতি সামাল দেওয়া যায়, ভোট গ্রহণ শুরু হয়েছে। শ্যামপুকুরে দেখা গিয়েছে 100 মিটারের মধ্যে জমায়েত করার জন্য পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করেছে মানুষজনকে। এবং শ্যামপুকুরে তৃণমূলেরই বিদায়ী প্রার্থী রয়েছেন শশী পাজা, এখানে লড়ছেন
বিজেপির হয়ে পূর্ণিমা চক্রবর্তী। 69 নম্বর বুথ নবদ্বীপে ভোট শুরু হওয়ার আগেই লক্ষ্য করা গিয়েছে যে ইভিএম এর ত্রুটি, তবে এই মুহূর্তে সেই ত্রুটি সারিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। মেটিয়া বুরুজে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে, যথাযথভাবে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে এবং বিশেষ করে যেটা চোখে পড়েছে মহিলাদের লাইন। আর আজ একটা বিষয় জয়নুল দা, প্রথম দফা দ্বিতীয় দফার একটা মধ্যে ছোট্ট কথা বলি, হ্যাঁ, এটা বলো, তোমাদের please, মাধ্যমে please, বলি, এই বলো। যে ইভিএম এর ত্রুটি বলছে না, হ্যাঁ। এটা কিন্তু ইলেকশন কমিশন, যেমন আমরা কিন্তু চেক করি। ইলেকশন কমিশন গত দুটো ইলেকশন থেকে বলছে, যখন আমাদেরকে ভোট জিনিসগুলো দেওয়া হয় না, তখন বলে আপনারা কেউ চেক করবেন না, আপনারা ভোটের দিন সকালে অন করবেন। কিন্তু আমরা যারা লোক, আমরা কিন্তু ওখানেই চেক করি, দেখে নিই। এবারে তুমি বলো আমাকে এই জিনিস, 3টে জিনিস দেওয়া হলো, বলো ওটা আমরা চেক করে নিয়েছি। এবার আমি ওখানে চেক, ভোটের দিন সকালে চেক করতে গেলে যদি খারাপ বেরোয় সেটাই তো দেরি হচ্ছে। আমি যদি আগে চেক করে নিই তাহলে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারি। এবার আচ্ছা, এই আগে চেক করতে দেওয়াতেও কি কিছু সমস্যা না না, থাকতে পারে নাকি? আমি কারণ না, কি জন্য আমি তোমার একটা কথা জিজ্ঞেস করি, কারণটা কি? ধরো না অন্য কোনো কারণ, সিকিউরিটি রিজনে কিছু কারণ তো থাকতে পারে। কোনো সিকিউরিটি কারণে, শোনো, এটা হয় এটা হচ্ছে ভিভিপ্যাট, এর সঙ্গে ব্যালট ইউনিট লাগালো, এখানে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট তুমি যখন 3টে সংযোগ করে দিলে, দেখে নিলে তুমি ঠিক আছে, কানেক্ট ঠিক আছে, 3টে টেস্ট ছিল বেরোলো, 2-3টে ভোট দিয়ে দেখে নিলে, আমি দেখে নিলাম যে আমার মেশিনটা ওকে, আমি যখন পর্যন্ত পেলাম তখন পর্যন্ত ওকে, ঠিক আছে। কিংবা আমি বুথে গিয়ে একবার করতে পারি, এটা তো টেস্ট স্ক্রিপ্ট, সেটা তো আমার হাতে আছে, আমি তো করছি না। কিন্তু না, আপনার কেউ চেক করবেন না। আপনারা সকালবেলা যখন মক করতে যাবেন তখন চেক করতে যাচ্ছে, তখন ইভিএম খারাপ হচ্ছে, সেই টাইমটা হচ্ছে 5:30। এবার তখন তুমি একটা সেক্টর অফিসারের কাছে 10 থেকে 12 থেকে 14 থেকে 17টা পর্যন্ত বুথ দেওয়া থাকে, তার কাছে রিজার্ভ ইভিএম থাকে। এবার সে 17টা বুথ তো একটা জায়গায় নয়, সেটা তো তুমি ধরো 17 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, হ্যাঁ 17 জায়গা, কমসে কম 10 জায়গা তো হতে পারে, তার 10 থেকে 12 কিলোমিটার এরিয়াতে হতে পারে। এবার তাকে তুমি খবর দিচ্ছ, সে হয়তো নেই, সে তখন ইভিএম নিয়ে এসে তোমাকে আবার নতুন ইভিএম দেবে, টেস্ট করো। এইটা কিন্তু দেরি, এই ত্রুটিটা এড়ানো সম্ভব। এই ত্রুটিটা আগে ছিল না। এটা কিন্তু আমি বলছি 2021-এর ইলেকশন থেকে এই অর্ডারটা আমি জানি না। ইলেকশন আমরা কিন্তু মানি না, আমরা ওই ঝামেলা হয় আমাদের সঙ্গে, না, আমরা চেক করবো, করলে এখানেই ঠিক করে দেবো, কারণ আমি স্যাটিসফাইড লিস্ট যে আমার মেশিনটা এখানে ঠিক আছে। আমি তো অন্য কিছু করছি না, কারণ অনেকে কি কারণ ওটা জানি না, লিস্ট যে কিছু কিছু যুক্তি যে এমন দেয় যে যার কোনো যুক্তি নেই, তর্ক হয়ে যায় আমাদের সঙ্গে, যারা না বলেছে তো যুক্তি থাকতে হবে। স্যার আপনারা যে যুক্তি, তার তো যুক্তিটা দিন আমাদের, কারণ আমরা এখানে টেস্ট করলে আমি স্যাটিসফাইড যে আমার মেশিনটা ঠিক আছে এখন পর্যন্ত। সকালে গিয়ে টেস্ট করছি, এই তো আমাদের একটা বুথে, আমাদের গ্রামের বুথে সকালবেলা ক্যামেরা খারাপ। দেখো, আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি ভাঙড়ে মহিলা সহ আহত আইএসএফ প্রার্থী জনা 5 আহত হয়েছে। এগুলো ঠিক না, এগুলো আইএসএফ সমর্থক বাজে ঘটনা। হ্যাঁ, যে মানুষকে তুমি যে এজেন্ট হোক বা যাই হোক, এই বাড়ি গিয়ে হুমকি দিচ্ছ, দেবে না, এগুলো এটা কিন্তু আমি বলছি এই সংস্কৃতিটা আমাদের পশ্চিমবঙ্গে আছে। আমি পন্ডিচেরিতে ভোট দেখেছি, আমি তামিলনাড়ুতে ভোট দেখেছি রিসেন্ট। আমি বলছি 2021-এর যে ভোট হলো পন্ডিচেরিতে, তখন আমি পন্ডিচেরিতে ছিলাম কিন্তু আমার ছেলের কাছে। আমি ভোটে কোনো ব্যাপারই নেই, মানুষ আরামসে যাচ্ছে, কোনো পুলিশ নেই, বুথ নেই, ইভেন আমি পর্যন্ত বুথে ঢুকে গেলাম। মানে এই নয় যে তুমি, আমি জাস্ট আমার উৎসুকতা বসে। তুমি যখন এই কথাগুলো বলছো, আমি তোমার কাছে জানতে চাইছি, তুমি বাইরেও দেখেছো, এখানেও দেখছো, পশ্চিমবঙ্গে মানুষের রাজনৈতিক সচেতনতা এবং যা পরিস্থিতি, সার্বিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া যেভাবে চলে, তাতে এত হিংসাত্মক ঘটনা ঘটে কেন? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কেন? নির্বাচন কমিশনই বা কেন এত বাহিনী পাঠিয়েছে এখানে নির্বাচনের জন্য, এত কড়াকড়ি? আজকে ধরো এই যে দলবদ্ধভাবে বাইক নিয়ে ঘোরা নিষিদ্ধ করা হয়েছে, 48 ঘন্টা আগে বাইক ব্যবহারে একটা আপত্তি ওজোর এসেছে, এই সমস্তগুলো এত কিছু আমাদের রাজ্যেই কেন করতে হচ্ছে? আর 5টা রাজ্যে কি সবগুলোতে এরকমটা হয়? এরকমটা তো নয়। কেন? আমাদের থেকে অনেক জায়গায়, বিহার, উত্তরপ্রদেশে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক বেশি খারাপ। দেখো জয়নুল দা, আমি এখানে একটা কথা বলবো তোমাকে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এই কথাগুলো বারবার বলতে বলতে আজকের দিনে দাঁড়িয়ে যদি সার্বিকভাবে একজন পশ্চিমবঙ্গবাসীর কাছেও জিজ্ঞেস করো, তারাও এটা স্বীকার করে নিয়েছে যে আমরা খুব বেশি এগিয়ে নেই তাদের থেকে। না, হ্যাঁ, একদম কাছে। এই যে তুমি বলছো, এই যে তুমি তোমার এর মধ্যে রইলো যে মানুষ যে যারা ধরো নেতা বা এরা, তারা যেভাবে উস্কানি দিচ্ছে না, যে কিছু লোক ধরো এই যে মন্দবুদ্ধির লোক আছে, যাদের বুদ্ধি নেই, তাদেরকে বিভিন্নভাবে হয় পয়সা দিয়ে করে একটা ক্যাডার বাহিনী, যেটা আগে ছিল ক্যাডার বাহিনী বা হারমাত বাহিনী, যে বাহিনী তৈরি হয়ে তাদেরকে দিয়ে চল মারবো। এইটা কেন? তুমি এখানে দুর্গাপুরে দেখো, দুর্গাপুরে আমি তোমার নাম করছি না, যারা দলে দেখবে যে লোকগুলোকে নিয়ে যারা ঘুরছিল, তারা সবসময় যেন একদম সেই বাউন্সার টাইপের মারমুখী হয়ে রয়েছে। এটা কেন হবে?
এটা মানুষ তো মানুষ ভোট দেবে, তুমি হাজারবার বলতে পারো মানুষকে, আমি তোমাকে হাজারবার অনুরোধ করতে পারি যে তুমি আমাকে ভোট দাও বা তুমি এইটা আমার দেখো, কিন্তু আমি তোমাকে জোর করতে পারি না। তুমি যদি আমি জানি যে তুমি বিপক্ষে, তোমাকে তো আমি জবরদস্তি করতে পারি না, তোমাকে তো তার জন্য আমি আহত করতে পারি না। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হিসেবে লজ্জা, এটা ঘটনা, এটা আমরা লজ্জিত বোধ করি, এইটা করা উচিত নয়। এটা যেটা হচ্ছে এটা ভুল হচ্ছে। না, একটা বিষয় তুমি যেটা বললে এগুলো এবং শুনে মানে বেশ একটা স্বপ্নের পরিবেশ বলে মনে হচ্ছে। এটা আদপে কোনোদিন আমাদের রাজ্যে বা কোনো রাজ্যে সম্ভব বলে আমার তো সংশয় আছে। যে তুমি বলো তামিলনাড়ু একটা এত বড় রাজ্য, 234টা, তো একদিনে ভোট হলো, তো এত কেন্দ্রীয় বাহিনী কি ছিল? প্রচার এত হয়েছে, মিডিয়া হাইপ এত উঠেছে, লোকজন এত জেনেছে। আমি তো এখানেই প্রশ্ন করছি তোমার কাছে। শোনো, আর 5 জনকে প্রশ্ন করার, তোমাকে প্রশ্ন করার মধ্যে আমার তফাৎটা এইটা যে আমার পাশে একজন শিক্ষিত মানুষ বসে আছেন যিনি দীর্ঘদিন শিক্ষা জগতের সঙ্গে সংশ্লিষ্ট, রাজনীতি সচেতন। প্রশ্ন তো এখানেই ওঠে যে আরো তো 4টে জায়গায় নির্বাচন হচ্ছে, একটা কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হচ্ছে, ওয়াই পশ্চিমবঙ্গ? কেন পশ্চিমবঙ্গে এতটা হাই? কেন নির্বাচন কমিশনের এতটা ফোকাস পশ্চিমবঙ্গের প্রতি? শুধুমাত্র কি এখানে পালা বদল করাতে হবে, যে অভিযোগটা বারবার করে শুনছি, সেই কারণে করছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? পরিবেশ পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী আসার পর 2021-এ শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলিতে মারা গেছিল। আমি বলছি এটা নয় যে এখানে হিংসা হয়, এটা বন্ধ করা উচিত, তার জন্য যা যা করা উচিত। কিন্তু এখানে কিন্তু উল্টোটা আরো বেশি হয়েছে, যে অভিযোগরা দল মানে বর্তমান শাসক দল বা আদার দ্যান বিজেপি করছে, সেটা কিন্তু অনেকাংশে সত্যি, যে আমাদেরকে মানে মানুষদেরকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। তুমি শোনো, এইদিকে শোনা যায়নি, কিন্তু এই 142টা ফেজের আগে কতগুলো অ্যারেস্ট হয়েছে জানো? না, আমি এক্সাক্ট ফিগারটা আমি বলছি, আমি আমার তো বর্ধমানে বাড়ি বলছি। 4000 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, শোনো, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সে তাহলে দলের লোক হবে। এইরকম যারা নেতা, বুথ সভাপতি, তারপরে ধরো লোকাল কমিটির নেতা, জোনাল লেভেলের নেতা, তাদেরকে থানায় ডেকে পাঠানো হয়েছে, ফোন করে ডেকে পাঠিয়ে পুলিশ দেখেছে, ডেকে অন্যজন কেন্দ্রীয় বাহিনী বলছে আপনারা কেউ ভোটের দিন ভোট দেবেন, বাড়ি থেকে বেরোবেন না। এই যে একটা হুমকি, এবং অনেকে এই হুমকির পেছনে কি কারণ থাকতে পারে বলো? প্রত্যেকটা কাজের পেছনে কিছু তো কারণ। কারণটা কি? কারণ তুমি ওদেরকে তুমি প্রচার করতে দেবো না, তুমি ওদের দিয়ে বেরোবে না। এবং যাদের বিরুদ্ধে ধরো বেল নেওয়া আছে, আগে 107 ছিল, এখন আমি বিএনএস এর ধারাটা জানি না, 107 ছিল, তাদেরকে ধরে তুলে ঢুকিয়ে দিয়েছে। প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে পারে, জানো তো? প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে পারে, এটা সবসময় করা যায়, প্রিভেন্টিভ অ্যারেস্ট করেছে। কিন্তু এইটা এতটা বেশি, এবং সবাই তো আমি বলছি যে অনেক আমি লোক জানি যারা, তারা তো এরকম নয়, তাদেরকে বলে এরকম করেছে, রিপোর্ট আছে। একটা অভিযোগ, তুমি ধরো এমন অভিযোগ হয়েছে, তুমি শোনো, এমন অভিযোগ হয়েছে, আমি এখানে বলছি আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল নির্বাচন কমিশনে, যে আমি নাকি প্রচার করছি। আমরা সরকারি কর্মচারী, যেটা যে অর্থে ডাইরেক্ট সরকারি, আমরা সরকারি সাহায্যপ্রাপ্ত। একজন লোক নাম লিখে, প্রথমে দুখানা হলো, একটা এন হকের নাম দিয়ে, একটা অনিমা বিশ্বাসের নাম দিয়ে, একই লেখা যে আমি নাকি প্রচার করছি। সেই প্রচারের আমার আর একটা হেডমাস্টারের নামে হয়েছিল, অনেক লোক প্রচার করেছে, তুমি দেখেছো। দিয়ে এবার আমাকে যখন এটা বলা হলো পুলিশ থেকে, আমি বললাম এটা আপনি করতে, আমি বলছি করতে পারি। আমি বললাম কে কম, তার ডিটেলস আমাকে দিন। সেই ডিটেলস তুমি পাচ্ছ না, পাচ্ছি না, অ্যাকশন হচ্ছে। আমাকে বলছে যে আপনাকে দিতে হবে। আমি বললাম আমাকে আমার চিঠি দিন, আমি উত্তর দেবো। আমি এই ধরনের ঘটনা, না তুমি কি বলো, আমরা কি করি? আমি জয়নুলদা, তুমি আছো, আমি সেই সুযোগটাকে কাজে লাগাতে চাইছি, যে একজন শিক্ষাবিদের কাছ থেকে জানতে চাইবো যে নির্বাচনের ফোকাসটা কি হওয়া উচিত, কোন কোন ইস্যু কেন্দ্রিক নির্বাচন হওয়া উচিত। তার আগে আমি আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে পোস্ট করে যারা এবার ভোট দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন। আমি সেই বার্তাটা একটু আপনাদের শুনিয়ে দিচ্ছি। আজ যারা ভোট দিচ্ছেন তাদের সকলকে অনুরোধ করছি, রেকর্ড সংখ্যায় ভোট দিন এবং আমাদের গণতন্ত্রকে আরো গতিশীল করুন। বিশেষ করে পশ্চিমবঙ্গের মহিলা ও যুব সম্প্রদায়ের বিপুলভাবে ভোট দান করা জরুরি। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে শেষ দফা ভোট, পশ্চিমবঙ্গের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের প্রাক্কালে ভোটারদের উদ্দেশ্যে তার বার্তা, এটা আমি আপনাদের শোনালাম। তার পাশাপাশি আরও একবার আপনাদের জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। প্রথম দফার মতো না হলেও মোটামুটি
ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে বলবো। বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। আরও একটা তারতম্য রয়েছে প্রথম দফার সঙ্গে। প্রথম দফায় যেভাবে তাপপ্রবাহ চলছিল বলা যেতে পারে রাজ্য জুড়ে, এবার অন্তত পরিবেশ তেমনটা নেই। সন্ধ্যের পর আবার ঝড় বৃষ্টি হতে পারে, এটা একটা সমস্যা। যা মানে আমি আবহাওয়া পূর্বাভাস, আমি আপনাদের যেমনটা বলেছিলাম, আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গেও ছবিগুলো খারাপ। আমি জানি না না রাজনৈতিক হিংসা কখনোই অভিপ্রেত নয়। যাই হোক, আমরা একটু নজর রাখবো। আমাদের সাংবাদিক রেবতী মালির কাছে যাব। দক্ষিণ চব্বিশ পরগনায় 31টি আসনে নির্বাচন চলছে, তার মধ্যে 9টি আসন সংরক্ষিত। আমাদের সাংবাদিক রেবতী মালির সঙ্গে রয়েছেন। রেবতী, সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি তোমার কাছে জানতে চাইছি, এখন পর্যন্ত ভোটদানের হার বা পরিস্থিতি মোটের উপর কি দেখছো? সামগ্রিক পরিস্থিতি তুলে ধরো রেবতী। দেখো, তোমাকে ইতিমধ্যে বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনায় 31টি বিধানসভা, এই 31টি বিধানসভার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত শুধু ভাঙড় এবং ক্যানিং বাদে প্রত্যেকটা জায়গায় কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় সকাল থেকে প্রচুর মানুষের কিন্তু লাইন। তারা সকাল সকাল ঠান্ডা মেজাজে, অর্থাৎ এই ওয়েদারটা এতটাই ঠান্ডা মেজাজ যে সাধারণ মানুষ এখন পৌঁছে গেছে ভোট কেন্দ্রে এবং তারা অত্যাধিক লাইন দিয়েছে এই ভোট কেন্দ্রটাকে ভোট দেওয়ার জন্য। এবং যেই ক্যানিং এ তোমাকে বলবো, ক্যানিং এ কিন্তু আইএসএফ এজেন্টে বসতে দেওয়া নেই, কিন্তু একটু বিরোধী হয়। পরে আরাবুল ইসলাম আসলে সেখানে কিন্তু পরবর্তীকালে সেনাবাহিনীর সঙ্গে এবং তিনি কথা বলে কিন্তু সেখানে এজেন্টদের বসতে দেওয়া হয় এবং এই পর্যন্ত কিন্তু এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমি রেবতী জানতে চাইছি, ভাঙড় এবং ক্যানিং ঠিক কি ঘটনা ঘটেছে? কি কারণে তুমি বললে এই দুটো জায়গা ব্যতি রেখে ভোট গ্রহণ শান্তিপূর্ণ হচ্ছে? অর্থাৎ আমি পরিস্থিতিটা সামগ্রিকভাবে তোমার কাছ থেকে জানতে চাইছি। আর মহিলা এবং নতুন ভোটার, তাদের মধ্যে কতখানি উৎসাহ উদ্দীপনা দেখছো? সকাল থেকে বুথমুখী জনতা এবং বেশ কিছু জায়গায় আমি দেখলাম লম্বা লাইন নজরে পড়লো। ভোটমুখী মহিলাদের কেমনটা দেখলে? উৎসাহ কতখানি তাদের? নতুন ভোটারদের উৎসাহ কত? এই বিষয়ে তোমার কাছে জানতে চাইছি রেবতী। দেখো, যে দুটো ব্যতিক্রম এলাকা ক্যানিং এবং ভাড়ড়, এখানে কিন্তু তৃণমূলের কিছু দুষ্কৃতীরা তারা কিন্তু এজেন্টদের বসতে দেয়নি। আইএসএফ যে এজেন্টরা ছিল তাদের বসতে দেওয়ায় বাধা দেয়, কিন্তু পরবর্তীকালে প্রশাসনের লোক এসে কিন্তু সেটাকে ঠিক করে এবং সেখানে পরবর্তীকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। যে সমস্ত নতুন ভোটার তারা কিন্তু আজকে নতুনভাবে ভোট দিয়ে তারা নিজেদেরকে এই যে তাদের যে নিজস্ব নাগরিকত্ব অধিকারটা, যে নাগরিকত্ব তারা প্রমাণ করতে পারে, তারা আনন্দিত। এবং যে সমস্ত মানুষগুলো, যেটা দুটো বুধে তোমাকে বলবো, একবারে দিগম্বরপুর, দক্ষিণ নারায়ণপুর সেই এলাকায় কিন্তু মহিলা চালিত দুটি বুথ, সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এবং প্রথমে সকাল থেকে যে বুথগুলোতে বলবো বেশিরভাগ লাইন কিন্তু পুরুষদের থেকে মহিলাদের তুলনায় বেশি, কারণ এই সকাল সকাল শান্তিপূর্ণভাবে এবং ঠান্ডা মেজাজে ভোট দেওয়ার জন্যই কিন্তু একবারে তারা এসে উপস্থিত হয়েছে। ভোটদানের হার কেমন মনে হচ্ছে? আবহাওয়া তো অনুকূল বললে, সেরকম গরম নেই, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে। তাহলে মানুষ কতখানি আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন? অন্যবারের তুলনায় সকালের দিকে এবার কি ভোটার বেশি সকাল সকাল? দেখো, এই যে বিধানসভা 26-এর বিধানসভার আজকের ভোটটা কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং নির্বাচন আধিকারিক তিনি যে সমস্ত কড়াকড়ি ব্যবস্থা করেছেন, শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা এলাকায় কিন্তু বুধে বুধে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে। কোনো জায়গায় প্রতি অপ্রীতিকর ঘটনা ঘটলেই কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে, সেই মতন করে তিনি বার্তা দিয়েছেন। তার জন্যই কিন্তু প্রত্যেকটা এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই যে বুধে এই যে মহিলাদের বেশি লাইন দেখা যাচ্ছে এবং পেছনে কিন্তু সেনাবাহিনীরা তারা আছে এবং বিওলারা প্রত্যেকের কাগজ চেক করছেন। বিওলারা প্রথমত ঢোকার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভোটার, তাদের কাছে ভোটার লিস্টে ভোটার আইডি কার্ড আছে কিনা এবং লিস্ট আছে কিনা সবকিছু চেক করে কিন্তু দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে সমস্ত এই যে সেনাবাহিনী তারা কিন্তু একবারে কড়া নিরাপত্তার সঙ্গে কিন্তু ভোট ঘন্টা যাতে শান্তিপূর্ণ হয় সেই রকম ব্যবস্থা করেছেন। ভাস্কর দা, বেশ। রেবতী, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো এবং ক্রমান্বয়ে আমরা তোমার সঙ্গে যোগাযোগ করব নিয়মিত আপডেট নেওয়ার জন্য। আমাদের সাংবাদিক রেবতী মালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সেখানকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছিলেন। এবার একটুখানি হুগলির দিকে খবর রাখি। জেনে নেব। হুগলিতে আপনাদের জানাই যে 18টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে, তার মধ্যে 4টি কিন্তু সংরক্ষিত। আমাদের সাংবাদিক
পিন্টু লাগা, আমরা দেখি যোগাযোগ করতে পারি কিনা, তাহলে পিন্টুর কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে আরামবাগে পরিস্থিতিটা ঠিক কেমন রয়েছে। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ পিন্টু? একেবারেই শুনতে পাওয়া যাচ্ছে ভাই। হ্যাঁ, তোমার ওখানে ভোট গ্রহণ কেমন চলছে? একেবারেই ভাস্করদা, দেখো একদম সকালে 7টা থেকে কিন্তু ভোট কেন্দ্রে ভোট কিন্তু শুরু হয়েছে। হুগলির 18টা বিধানসভা কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত যেটা খবর আছে শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট চলছে। তবে এখানের মধ্যে একটা বিশেষ বিষয় জানিয়ে রাখবো যে সকাল থেকে কিন্তু আবহাওয়া কিন্তু মেঘলা এবং বৃষ্টি পড়ছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি যে এখন বৃষ্টি হচ্ছে। একদম সামনেই কিন্তু ভোট কেন্দ্র দেখতে পাচ্ছ যে একদম ভোট কেন্দ্রে ভোট চলছে এবং ছাতা মাথায় দিয়ে মানুষ কিন্তু ভোট দিচ্ছে আর শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো গন্ডগোলের খবর কিন্তু সামনে আসেনি, শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং রাজ্য পুলিশ রয়েছে, সব মিলিয়ে কিন্তু একদম শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত ভোট চলছে। এখনো পর্যন্ত সেভাবে কোনো খবর পাইনি, তবে এখনো পর্যন্ত ভোট কিন্তু ভালো রকমই করেছে, যেটা আমরা এখনো কিন্তু পুরো পার্সেন্টেজ আমরা জানতে পারিনি। তবে সকাল থেকে কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা গেছে, তার কারণ সকাল সকাল লোক একটা কথা ছিল যে প্রথমে কিন্তু ভোট দিতে হবে এবং তারপরেই জলপান, পহলে ভোট দান উসকে বাদ জলপান। সেরকমই কিন্তু মানুষ সকাল থেকে লাইন দিয়েছে। একদম সকাল 7টা থেকে ভোট কেন্দ্র ভোট চালু হওয়ার আগে থেকেই কিন্তু মানুষ লাইন দিয়েছে এবং সেই লাইন কিন্তু আমরা দেখাচ্ছি এখন সরাসরি ভাস্করটা দেখতেই পাচ্ছি একদম। পিন্টু, নতুন ভোটারদের মধ্যে কতখানি উৎসাহ চোখে পড়ছে? এখন নতুন ভোটারদের মধ্যে উৎসাহ তো একটা আলাদা রয়েছে, কারণ তারা প্রথম ভোট দিতে চাইছে এবং এই বিষয়টা কিন্তু জানিয়ে রাখবো ভাস্করদা, যারা নতুন ভোটার তারা কিন্তু একদম অনেকেই চাইছে কর্মসংস্থান। সেই কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত যে নিয়োগ প্রক্রিয়া সেইটাকে কিন্তু ইস্যু করে কিন্তু নতুন ভোটাররা ভোট দিচ্ছে এবং আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু পরিষ্কার চাইছে যে একদম যে চাকরি তাদের কর্মসংস্থানটা আগে হয়, সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু নতুন যারা ভোটার তারা কিন্তু ভোট দিতে পারছেন না। কিন্তু আরেকটা বিষয় আমাকে বলো, প্রথম দফায় যখন ভোট গ্রহণ হচ্ছিল আমরা দেখছিলাম যে সকাল সকাল খুব দ্রুত ভোট পড়ছিল। এর একটা কারণ হতে পারে অবশ্য যে প্রচণ্ড গরম, এবং সেই গরমের হাত থেকে বাঁচার জন্য মানুষ সকাল সকাল গিয়ে ভোট কেন্দ্রে বুথমুখী হয়ে ভোট দিয়ে এসেছিলেন। আজ আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা রয়েছে অন্তত প্রথম দফার থেকে, এবং বিকেলের দিকে আবার ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, মোটের উপর ভোট গ্রহণ যা চলছে প্রথম দফার সঙ্গে তার তুলনা করতে গেলে কি মনে হয় যে এবারও রেকর্ড ভাঙতে পারে, অন্তত প্রথম দফার রেকর্ড ভেঙে যেতে পারে, নাকি যা চলছে সেটা খুব স্বাভাবিকই মনে হয়? না, ভোট কিন্তু যেটা দেখে মনে হচ্ছে যে প্রথম দফার ভোট যে আমরা দেখেছিলাম সেখানেও যেমন মানুষের একটা উৎসাহ ছিল, কিন্তু দ্বিতীয় দফা ভোটেও কিন্তু মানুষের মধ্যে সেই উৎসাহ কিন্তু আছে। রেকর্ড ভাঙার তো একটা সম্ভাবনা রয়েই গেছে, তার কারণ গরম বলো এবং এই যে ওয়েদার ঠান্ডাই বলো, মানুষের মধ্যে কিন্তু একটা ভোট দেওয়ার উৎসাহ, কারণ ভোটটাকে উৎসব মনে করছে মানুষ। তার কারণ এবারের ভোট কিন্তু তাদের কাছে একদম গুরুত্বপূর্ণ, যেটা আমরা বারবার দেখেছি। কারণ এসআইআর এর পরে এই যে ভোট হচ্ছে সেখানে কিন্তু মানুষ উৎসুক, তার কারণ অনেকেই বলছে যে এবারের ভোটটা কিন্তু ওদেরকে দিতেই হবে। তার কারণ অনেকে মনে করছে যেহেতু এসআইআর হয়েছে এবং এসআইআর এর বিভিন্ন প্রক্রিয়া কিন্তু এখনো চলছে, অনেকের নাম বাদ গেছে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যাতে তাদের নামটাও কোনো রকম কোনো গন্ডগোল না হয়, তাই কিন্তু মানুষ কিন্তু সকাল থেকে উৎসুক এবং তারা কিন্তু বেরিয়ে এসে ভোট দিচ্ছে ভাস্করদা। আমি আরেকটা বিষয় জানতে চাই, সামগ্রিকভাবে বর্ধমান পূর্বর গল্পটা যদি তোমার কাছে জানতে চাই, মাফ করবে, সামগ্রিক হুগলির গল্পটা যদি জানতে চাই আরামবাগ ব্যতি রেখে, তাহলে সেই চিত্রটা কেমন? মানুষ কিন্তু ভোট দিচ্ছে, সকাল থেকে মানুষ বেরিয়ে এসেছে এবং মানুষ ভোট দিচ্ছে। কোনো রকম যে মানুষের মধ্যে যে ভোট দেবে না বা সেরকম কোনো বিষয় নেই, এবং তারা উৎসবের মতো আকার নিয়ে কিন্তু ভোট দিচ্ছে। আমরা যে খবর পেয়েছি সব জায়গাতেই 18টা যে বিধানসভা, সেই 18টা বিধানসভাতেই কিন্তু ভোট চলছে এবং মানুষ কিন্তু সকাল থেকে বেরিয়েছে এবং আগে যে ভোট দেবে সেরকমই একটা কিন্তু কম্পিটিশন চলছে বলা চলে ভাস্করদা, মানুষ কিন্তু ভোট দিচ্ছে একদম। আচ্ছা, এই 18টা আসনের মধ্যে কোনো আভাস দিতে পারো যে নির্বাচনের পূর্বে যেরকম এই কটা দিনের আলোচনার মধ্যে উঠে আসছিল কোনো পরিবর্তন হতে পারে, সম্ভাবনা কি, এ সম্পর্কে কিছু বলতে পারো পিন্টু? দেখো, আমরা যেটা এতদিন প্রচার এবং মানুষের সাথে যে কথা বলেছি সেখানে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু পরিবর্তন চাইছেন, এটা কিন্তু অস্বীকার করার বিষয় নয়। অনেকেই চাইছেন, তার কারণ অনেকেই চাইছেন যে এই যে দুর্নীতি এবং এই যে চাকরিতে যে একটা
কাটমানি এই বিষয় থেকে মানুষ কিন্তু বেরিয়ে আসতে চাইছে, মুক্তি চাইছে, তার কারণ চাইছে পরিবর্তন। তার কারণ 15 বছরের সরকার রয়েছে এবং অনেক জায়গায় অনেকেই মনে করছে যে এই সরকার থাকলে হয়তো কর্মসংস্থান হবে না সেইভাবে, এবং পরবর্তীতে ভবিষ্যৎ নতুন প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। তাই তারা কিন্তু অনেকেই চাইছে পরিবর্তন, এবং দেখার বিষয় পরিবর্তন কি আদৌ হয় নাকি এই সরকারি ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু সময়ের অপেক্ষা বাস্তবতা। বেশ পিন্টু, পরিস্থিতির দিকে নজর রাখো। পরবর্তীতে আশা করব তোমার সঙ্গে স্থানীয় মানুষজন তারাও থাকবেন, কথা বলতে পারবো তাদের সঙ্গে, জানা যাবে যে আসল হাল হকিকতটা কি। ধন্যবাদ তোমাকে পিন্টু। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক হুগলি জেলা থেকে পিন্টু লাগার সঙ্গে। পিন্টু সেখানকার পরিস্থিতি তুলে ধরছিল। আমি জয়নুলদা তোমার কাছে জানতে চাইবো, এই আরামবাগ এমন একটা জায়গা, আমি অনিল বসুর, হ্যাঁ না, আমি এটা একটু অন্যভাবে বলতে চাইছি। দেখো, আমাদের পশ্চিমবঙ্গ তো বটেই, সব থেকে শিক্ষিতের হার বেশি কিন্তু এই আরামবাগে। আর যতদূর মনে হয় শুধু পশ্চিমবঙ্গ নয়, জেলা হিসেবে ভারতবর্ষের মধ্যেও একটা বড় জায়গা রাখে এই আরামবাগ। সেই আরামবাগে আমি নির্বাচন পূর্ববর্তী পর্যায়ে ঘুরতে গিয়ে দেখেছি, জেনেছি যে এখানকার মানুষ শিক্ষিত যেমন, তেমনই কিন্তু রাজনীতি সচেতন হলেও তারা কিন্তু মুখ ফুটে সব কথা বলতে চান না। বিশেষ করে ধরো তোমার সাথে আমার কথা হচ্ছে, এটা যদি অন ক্যামেরা হয় একটা শব্দ মুখ থেকে বার করতে পারবে না, অফ ক্যামেরা হলে 4-5 দেখে শুনে তারপর তারা মুখ খুলবেন। আমি তোমার কাছে জানতে চাইছি, দেখো একজন শিক্ষক মানুষ আমার পাশে বসে রয়েছেন, দীর্ঘদিন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। এই যে একটু আগে পিন্টু যে কথাটা বলল যে আরামবাগের নতুন ভোটার যারা, তাদের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন আছে, অবশ্যই তারা পরিবর্তন চাইছে। আমারও একটা বক্তব্য, শুধু তো আরামবাগ নয়, গোটা রাজ্য তথা দেশে কর্মসংস্থান একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে। এখানে প্রতিশ্রুতি অনেক দিয়েছেন নেতারা ভোটের আগে, কিন্তু দেখা গিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো শুধু প্রতিশ্রুতিই থেকে গিয়েছে এবং ভোট মিটে গিয়েছে, সব ভুলে গিয়েছেন নেতারা। আমার প্রশ্ন যে এই কর্মসংস্থানটাকে বড় ইস্যু করা উচিত ছিল কি ছিল না? এর পাশাপাশি উন্নয়নের কথা, সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান শুধু বললেই তো কর্মসংস্থান হবে না, পরিকাঠামো উন্নতি করতে হবে। আমি তোমার কাছে জানতে চাইছি এটা, যে নির্বাচনের ইস্যু কি হওয়া উচিত ছিল, কোন কোন ক্ষেত্রে আমরা এখনো ল্যাক করছি। দেখো, আবার বলছি, নির্বাচনের ইস্যু হওয়া উচিত ছিল অবশ্যই যুবকদের কর্মসংস্থান। সেই কর্মসংস্থানের জায়গাগুলো কোথায়? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি, টার্সিয়ারি সেক্টর। এবার তুমি ধরো, সবাই তো আর হোয়াইট কলার জব, স্কুল বা অফিসের চাকরি পেতে পারে না। স্কুল দেখছো, সরকারি স্কুলের সংখ্যা কমছে। এটা কারণ প্রাইভেট স্কুলে যেভাবে রওনা হয়, যেটা শিক্ষানীতি। এই সঙ্গে আমি তোমায় আরেকটু মনে করিয়ে দেবো, এআই এসে গেছে। এবার এটাকে মাথায় রেখে অবশ্যই বলছি তো, শিক্ষানীতি, যে শিক্ষানীতিতে কেন্দ্র সরকার যে নীতিতে এখন কিন্তু বলা, দেখো যে নতুন শিক্ষানীতি, নিউ এডুকেশন পলিসি 2020, ওখানে বলা হয় যে 2033 সালের পর থেকে সরকার আর শিক্ষার দায় নেবে না, একদম লেখা আছে। এটা সবাই লুকিয়ে যাচ্ছে। যাই হোক, পিপিপি মডেল প্রথমে শুরু হলো, পিপিপি মডেল থেকে প্রাইভেটে যাব। আচ্ছা, কেন্দ্র সরকার যে সরকার যে বলছে যে এইখানকার রাজ্য অন্য, দেখো এই যে সরকারে পরিবর্তন করে যে আসবে, আমি কারোর পক্ষে বলছি না, সেই দলটা তো অন্যান্য অনেক 14-15টা রাজ্যে আছে। সেখানে কিসের কর্মসংস্থান, সেটা তো আমরা একটু সেখানে কি কি ব্যবস্থা হয়েছে, কি কি কর্মসংস্থান হয়েছে, এগুলো আলোচনায় আসা উচিত। এগুলো কি কি কর্মসংস্থান, সেটা তো আমরা চোখ খুললেই দেখতে পারি, দেখা উচিত। কটা কারখানা হয়েছে, কটা সরকারি কর্মসংস্থান, সরকারি এতে কারখানা কত হয়েছে, সরকার যদি কাজ দিতে চায়। না, আমি যা পরিস্থিতি পড়ছে তাতে সরকারি বেসরকারি সব ক্ষেত্রটাকে আলোচনায় আনা উচিত। না হলে বেসরকারি হোক না, পরিকাঠামো না থাকলে তো বেসরকারি। আমি আবার বলছি, সরকারি না হলে বেসরকারি ক্ষেত্রে তো, বেসরকারি চাকরি হোক, তাহলে কারখানা দরকার তো তোমার। একদমই তাই, কারখানা দরকার তো। তুমি বলো না যে আমাদের পাশের রাজ্য, এই যে কোথায় কারখানা, আমাদের এইখানে দুর্গাপুরে, আমি দুর্গাপুরে শহরটা নেই, এএসপি কে একসময় বলেছিল যে এএসপি কে বিক্রি করে দেবে, মানে বেসরকারি করে দেবে। এখানে আন্দোলন করে আটকেছে। এএসপি তো কত লাভ করছে এখন। সরকার অ্যাকচুয়ালি, দেখো আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন 5 বছর আগে যে সরকারের দায় কারখানা চালানো নয়, সরকার এইসব কাজ করবে না, সব প্রাইভেটে দিতে। কি প্রাইভেট? আমরা এখন দেখছি নিউক্লিয়ার সেক্টর, ডিফেন্স সেক্টর মধ্যে প্রাইভেটে চলে যাচ্ছে। তাহলে সরকারটা থাকার কি দরকার? সেই প্রশ্নগুলো হওয়া তো উচিত। এখানে শিক্ষা, আমি বলছি, এবারে এখানেও কলকারখানা নেই। আমাদের এমএমসি নিয়ে কম প্রতিশ্রুতি হয়েছে,
কনসোর্টিয়াম তৈরি হলো এমএমসি নিয়ে, সেই ভেল- প্রতিশ্রুতি ধরাকে ধরা ধরাই রয়ে রয়ে গেল। গেল। যাই হোক, আমি আমাদের সময়টা এই পর্বে শেষ হয়ে শেষ যাচ্ছে। হয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ। আমি তার আগে দর্শক বন্ধুদের একটু জানিয়ে দিই যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ তো চলছে। আপনারা জানেন যে 7টি জেলায় 142টি আসনে ভোট গ্রহণ চলছে। আর আজ কিন্তু হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন প্রার্থী হিসেবে, এবং যেমনটা জানিয়েছিলাম 1468 জন প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণ করছেন 3,21,75,299 জন ভোটার। আর হেভিওয়েট প্রার্থীদের তালিকাটা এক নজরে এরকম, একটু জানিয়ে দিই আপনাদের। হাই ভোল্টেজ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, বালিগঞ্জে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, দমদমে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু, কলকাতা বন্দর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম, বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, করিমপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী, টালিগঞ্জে তৃণমূল প্রার্থী মন্ত্রী অরূপ বিশ্বাস, কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র, উত্তরপাড়ায় সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, যাদবপুরে সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উত্তর দমদমে সিপিএম প্রার্থী দীপশিতা ধর, পানিহাটি সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত, মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায় এবং তার বিপরীতে তৃণমূলের শ্রেয়া পাণ্ডে, রাসবিহারীর বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাশিস কুমার, সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, শ্যামপুকুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। মোটের উপর যে হেভিওয়েটরা আজ সম্মুখ সমরে নির্বাচনে অবতীর্ণ, লড়াইয়ে অবতীর্ণ, তাদের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। উত্তর 24 পরগনায় 33টি আসনে নির্বাচন চলছে, দক্ষিণ 24 পরগনায় 31, হাওড়ায় 16, 18টি হচ্ছে হুগলি, 11টি আসন কলকাতার, নদিয়ার 17টি আসন, পূর্ব বর্ধমানের 16টি আসনে ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, আবহাওয়া অনুকূলই রয়েছে এখনো পর্যন্ত বলবো, এবং ভোট গ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ। বিক্ষিপ্ত দু একটা ঘটনা কিন্তু খবর এখনই এসে গিয়েছে, এবং আশা করব দিনের শেষে এই ঘটনা আর সেরকমভাবে বাড়বে না, এবং যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তাতে পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এবং দিনের শেষে আমরা দেখব যে কোনো রকম প্রাণহানির ঘটনা ঘটল না, শান্তিপূর্ণভাবে সার্বিক ভোট পর্ব সম্পন্ন হলো, দ্বিতীয় তথা শেষ দফার ভোট পর্ব। একটা কথা বলি, একটা শেষ কথা বলে যাই। হ্যাঁ, 30 সেকেন্ড। ভোট চলেছে, ভোটের এবার ফলাফলের দিকে আমি বলি যে এইখানে উত্তরবঙ্গে যেটা হয়েছে, উত্তরবঙ্গে কংগ্রেস খুব ভালো ফল করবে, মুর্শিদাবাদ মালদাতে সিপিএমও কিছু পাবে, কিন্তু দক্ষিণবঙ্গে সিপিএম এর আশা নেই। কিন্তু দুটো জায়গায় উত্তরপাড়া এবং যাদবপুরে সিপিএম দ্বিতীয় স্থানে আসতে চলেছে। এটা সিপিএম পেলে ভালো হতো, কিন্তু সিপিএম যেভাবে প্রচার করেছে সেভাবে কিন্তু ভোট হয়। কলতান দাশগুপ্ত একটা দ্বিতীয় স্থানে আসতে চলেছে ওখানে, প্রথম স্থানে অবশ্যই তৃণমূল। পানিহাটিতে কোনো মতে বিজয়। এবং আর একটা কথা বলি, হয়তো খুব বেশি হয়ে যাচ্ছে, ওই যে আমাদের শুভেন্দু করে দুটোই গেল কিন্তু। আচ্ছা, এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, জয়নুল দা প্রেডিকশন করলেন নির্বাচনের। জয়নুল হক, প্রধান শিক্ষক, জমুয়া ভাদুওয়ালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, তিনি আমাদের সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। এক্সপ্রেস ভালো নিউজের থাকবেন, সমস্ত সারাদিন ভোট দিন, যে যারা দেখছেন অন্য জায়গায় ভোট দিন, শান্তির পরিবেশ থাকুক, যেই জিতুক, আমরা পশ্চিমবঙ্গবাসী বাঙালি হিসেবে থাকবো, পাশাপাশি থাকবো, এটাই হওয়া উচিত। ধন্যবাদ। একেবারেই অনেক ধন্যবাদ জয়নুল দা, আর ধন্যবাদ আপনাদের বলে দিই যে এক্সপ্রেস নিউজের দিনভর বাংলার ভোট যুদ্ধ চলতে থাকবে ক্রমান্বয়ে, এবং জেলা প্রতিনিধিরা তারা কথা বলবেন, তার সঙ্গে সঙ্গে থাকবেন বিশিষ্ট অতিথিরাও, তাদের মুখ থেকেও আমরা শুনবো তাদের পর্যবেক্ষণ, তাদের বিশ্লেষণ। তবে এখন বাংলার ভোট যুদ্ধ এই পর্ব শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।